Hey, excuse me. Yes. Would you take one of my picture? Yeah. Okay. Thank you. Welcome. Where are you from? Bangladesh. তাই নাকি? আমার অবশ্য তাই মনে হচ্ছিল। আরে আপনিও বাঙালি নাকি? বল তো খুবই ভালো হলো। খুবই ভালো হলো কেন? না সকালবেলা উঠেই একজন বাঙালির সঙ্গে কথা বললাম, ব্যাপারটা ভালো না? সারাটা দিন ভালো যাবে। ও আচ্ছা। তো বেড়াতে এসেছেন নেপালে? না আমি অফিসের কাজে। ও আচ্ছা। আপনি? আমি এখানেই থাকি। ও আচ্ছা 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 আচ্ছা। আপনার নাম? সুমিত্রা। সুমিত্রা। বাহ, আপনার নামে তো কবিতা আছে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম অর্ক। আপনার নামেও কিন্তু কবিতা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা হাঁটতে পারি একটু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে গ্লাভস কোথায় পাওয়া যাবে হাতের? হ্যাঁ, এই তো সামনেই পাবেন। প্লিজ আসেন। প্লিজ সিট ডাউন। এটা আমার অফিস। ভালো তো, বেশ সুন্দর। তা আপনি তো অনেক ধনী, অনেক টাকা পয়সার মালিক। না, ধনী কোথায় দেখলেন? তবে অনেক পরিশ্রমের ফসল বলতে পারেন। হ্যাঁ, পরিশ্রম ছাড়া তো কিছুই হবে না। চলেন একটু বাইরে যাই। বাইরে কেন বলেন তো? সামনে একটা কফি শপ আছে। ও হ্যাঁ, কফি, গুড। কফি ভালো লাগবে, চলুন। টেক কেয়ার। ওয়েটার। কফির সাথে আর কিছু চলবে? না, আমি শুধু কফি খাবো। সুগার অ্যান্ড মিল্ক? হুম। 2 কফি উইথ সুগার অ্যান্ড মিল্ক। আপনি এ দেশে কত বছর? এই তো বছর 7 হবে। ওরে বাবা, অনেক দিন। একাই নাকি? আপাতত একাই। আচ্ছা, ফ্যামিলি? আপনি যেন কোথায় জব করেন? আমি একজন আর্কিটেক্ট। ও গুড। থ্যাংক ইউ। আমার কোনো ফ্যামিলি নেই। আপনি ফ্যামিলি লাইক করেন না? গুড মর্নিং স্যার। জি স্যার, জি 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 জি, হ্যাঁ সেফলি পৌঁছেছি। না, কোনো প্রবলেম নাই স্যার, আমি ভালো আছি, ফাইন। ঠান্ডা একটু বেশি। হ্যাঁ, একটু টায়ার্ড স্যার। ওকে স্যার। স্যার রাখলাম, আসসালামু আলাইকুম। Yes, Mr. Ahmed. No. Our plan is just okay. According to the deal, everything is fine. And yes. This is my Nepal number. Of course, you can call me anytime. Yes. Okay. Bye. Yeah. Thank you. Yes. Okay. তুমি এখানে এসেও যদি বিজনেস করো তাহলে সেটা কেমন ব্যাপার হলো? আমি এবার কি করলাম?
তুমি সন্ধ্যা থেকে একটার পর একটা ফোন রিসিভ করছো, তারপরও জিজ্ঞাসা করছো কি করেছি। বাসায় হলে আমি সহ্য করে নিতাম রুদ্র, কিন্তু হানিমুনে এসেও আমার প্রচন্ড রাগ লাগছে। আচ্ছা, এই যে আমি আমার ফোন অফ করে দিলাম। নো মোর টকিং, নাথিং। ল্যাপটপ অফ। ওকে ওকে, ফোন টোন সব কিছু সুইচ অফ করে ফেললাম। এখন বলো, কি বলবা? আমি যে একটা মানুষ এটা তোমার মনে থাকে রুদ্র? সুমিত্রা, আমি জানি যে আমি আমার কাজ, আমার বিজনেস নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। তোমার জন্য আমি একদম সময় দিতে পারি না। আমার দিকে তাকাও, এটা কি আমার দোষ? না, একদমই না, পুরোটাই আমার দোষ। বিয়ের আগে আমার এটা ভাবা উচিত ছিল। আচ্ছা, তুমি এবার জন্য আমাকে মাফ করে দাও, এমন আর হবে না। ওকে? আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, আমাকে একা থাকতে দাও। আরে, একা থাকবে মানে? একা থাকবো মানে একা থাকবো। তুমি এখন রেডি হবে, আমরা এখন বাইরে যাচ্ছি। এখন? জি। কোথায় যাব? এখন বলবো কেন? বের হলে তো জানতে পারবে। আমি কোথাও যাব না। তুমি এখন এখান থেকে উঠছো, রেডি হচ্ছ, এবং আমরা বেরোচ্ছি। আমি বলেছি রুদ্র, আমার যেতে ইচ্ছে করছে না। শোনো, আমার সেলফোন টেলফোন সবকিছু অফ। সো দিস ইজ ইয়োর টাইম। চলো, গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ। ওকে ওকে ওকে, আমি রেডি হচ্ছি, তুমিও ফ্রেশ হয়ে নাও। ট্রু। চলো 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 চলো। আমার জন্য একটা ডিম ভাজি, मेरे लिए एक डिम भाजा और मिस्टर कामिनी के लिए एक अंडा भाजा लेकर आओ। ओके, मेरे लिए भी अंडा भाजी लेकर आओ। তুমি ওয়েটারের সামনে আমাকে কামিনী বললে কেন? আচ্ছা, যে সবসময় কাম নিয়ে মানে কাজ নিয়ে ব্যস্ত থাকে তাকে কামিনী বলা যায়। আমি কিন্তু সত্যি সত্যি কামিনী। তার মানে কি তুমি খুব কাজের? না, অনেক কাজের না, ভয়ঙ্কর কাজের। গুড। আচ্ছা, ওরা এখনো খাবার দিচ্ছে না কেন? তুমি তো এইমাত্র খাবার অর্ডার দিলে, এখনই খাবার দিবে কেন? ও, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা সারা রাত এখানে থাকবো। হাসছো কেন? না, তোমার ওই বাক্য গঠনের কারণে। এখন আমরা সারা রাত এখানে থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন বাদ, সারা রাত আমরা এখানে থাকবো। সারা রাত তুমি এখানে থেকে কি করবে? খাবারের অর্ডার দেবো আর খাবো। ঠান্ডার মধ্যে সারা রাত তুমি এখানে থাকবে? হ্যাঁ, তো আমরা নেপালে কেন এসেছি? কেন? ঠান্ডাটাকে উদযাপন করার জন্য। পাগলামি একটু বেশি হচ্ছে না? হ্যাঁ, বেশি হচ্ছে তো। আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছি, বিয়ের পরে পাগলামিটা ডাবল হবে। আমিও একটা পাগলামি করব। করো। মেনে নিতে পারবে তো? মেনে নিলাম, করো। এখন তো বলবো না। তাহলে কখন? যখন বলবো তখন সময় মতো বুঝে যাবে তুমি। পাগলামি কখনো রুটিন মেনে হয় না, পাগলামি করতে হয় যখন তখন। চলো। চলো মানে? চলো মানে চলো, এখানে অনেক ঠান্ডা লাগছে, আর বসবো না। এই মাত্র তুমি বললে তুমি নেপালে এসছো ঠান্ডা উদযাপন করার জন্য, এখন এখানে সারা রাত বসে গল্প করবে, এখন তুমি চলে যাবে মানে কি? বলেছি তো, কিন্তু এখন বলছি 1 মিনিট এখানে থাকবো না, চলো। মানে কি এইসবের ব্যাপারটা আমি বুঝলাম না। এর মানে হচ্ছে পাগলামি। তাহলে তুমি যে এতগুলো খাবার অর্ডার করলে এসব আসবে না? চলো, বিল না দিয়ে পালাই। কি? চলো খাই। হ্যাঁ, খাই।
নাইস না? নেই? তাহলে আর নাইস কিভাবে হলো? আচ্ছা চলো। চলো, কত কিছু আছে না কেনার, সবার জন্য গিফট কিনে নিয়ে যাই। রুদ্র, জ্যাকেটটা সুন্দর না? আসো না, আরে দেখতে তো কোনো সমস্যা নাই নাকি? আসো। মানুষ বাইরে আসলে কেনাকাটা করে না। চলো। আচ্ছা রুদ্র, তুমি না বললা যে থামেলে নাকি রিক্সা পাওয়া যায়? আমরা যদি আর কিছুক্ষণ খুঁজতাম তাহলে তো রিক্সা পেতাম। তুমি কেন ট্যাক্সিটা নিয়ে নিলে? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এখানে পায়ে হেঁটে এসছো। তুমি তো ক্যাবই এসছো, তোমার তো কষ্ট হওয়ার কথা না। আমি কি তাই বললাম? মানে নেপালের রিক্সায় ঘুরছি, ব্যাপারটা অনেক বেশি এক্সাইটিং হতো না, সেটাই বলছিলাম। এটি তোমার প্রবলেম সুমিত্রা, তুমি একটা রিক্সা আর একটা ট্যাক্সি ক্যাবের মধ্যে তফাৎটা বুঝতে পারো না। ট্যাক্সি ক্যাবের মর্মটা তোমার কাছে স্পষ্ট না। মানে কি? মানে খুবই সিম্পল, তুমি কোনো কিছুর ভ্যালু দিতে জানো না। দেখো রুদ্র, তুমি কিন্তু আমাকে অপমান করছো। উল্টাপাল্টা কথা বললে কিন্তু আমি মেরে তোমাকে একদম তক্তা বানায় ফেলবো বলে দিলাম। আমি চুপ করে বসে থাকবো নাকি? তো কি করবে? শোনো সুমিত্রা, আমার অফিসে আমি যদি একটা কথা বলি না, সেটা অক্ষরে অক্ষরে পালন করা হয়। আমি যে পথ দিয়ে হেঁটে যাই সে পথে একটা মানুষ তো দূরের কথা, একটা কাকও একটা টু শব্দ করতে পারে না। আর তুমি আমাকে মারবে আর আমি চুপচাপ বসে থাকবো? আমি তোমাকে ভয় পাই না। প্রত্যেকটা ঘটনার জন্য নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট একটা কারণ থাকে। তো ভয় পাওয়ার যখন সময় আসবে তখন তুমি ঠিকই ভয় পাবে। আমি তো অনেক ভয় পেয়েছি। আমি কথাটা সিরিয়াসলি বলেছি। ওকে, আমি সিরিয়াসলি নিলাম। এখন ঘুমাই। কি ঘুমাও? পুরা সিরিয়াস হয়ে গেল। আচ্ছা, আপনার প্রিয় রং কি? সবুজ। সবুজ কেন? বাহ, একটা মানুষের প্রিয় রং সবুজ হতে পারে না? না তা না, সবুজ রংটাই কেন আপনার প্রিয় তা জানতে চাচ্ছি। না, আমি চোখের আরাম হয় আর আমি সবুজ রংটা খুব পছন্দ করি। আপনার প্রিয় রং কি? নীল। নীল। নীল তো বেদনার রং, একটা গান আছে, কষ্টের গায়ে লাল জামা, বেদনার গায়ে নীল। হতে পারে, কিন্তু নীল আমার কল্পনার রং। তার মানে কল্পনার সঙ্গে বসবাস না, এটা ভালো, ফ্রুটফুল না। বাস্তবের সঙ্গে বসবাস, বাস্তব আপনাকে ডিস্টার্ব করবে, কল্পনা আপনাকে ডিস্টার্ব করবে না। তারপরে বলবো বাস্তবেই ফিরে আসেন। মানুষের জীবনটা অনেক ছোট। হ্যাঁ, জীবনটা অনেক মধুর, এই জন্য জীবনটা অনেক ছোট। মাঝে মাঝে মনে হয় যে সবকিছু যদি আবার শুরু থেকে শুরু করা যেত। মানে ছেলেবেলা, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, কাছে আসা, দূরে যাওয়া। সেটা তো যাবে না, তবে নতুন কিছু নতুন করে শুরু করেন। কিরকম? যেমন আপনি বলতে পারেন যে সবুজ আপনার প্রিয় রং। কিন্তু সবুজ তো আমার প্রিয় রং না। হ্যাঁ ঠিক আছে, আপনার প্রিয় রং না, মিথ্যা করে হলেও বলেন যে সবুজ আমার প্রিয় রং, বলেন। কিন্তু সেটা কেন বলবো? কেন বলবেন? মহাদেব সাহার একটা কবিতা আছে, ভুল বানানে হলেও লিখো ভালোবাসি।
দেখে সবুজ একটা ছবি, তাজা। থ্যাংক ইউ। চলেন সামনে যাই। আচ্ছা, সময়ের কি কোনো রং থাকে? হ্যাঁ, সময়ের রং থাকবে না কেন? অবশ্যই রং থাকে। গ্রীষ্মের এক রং, বর্ষার এক রং, শীতের এক রং, হেমন্তের এক রং, শরতের এক রং, বসন্তের এক রং, নানান রং। কিন্তু আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে, সেখানে কিন্তু বিষয়গুলো এরকম নয়। তাহলে কেমন? স্থির, অচল, অনড়। আপনার কথা শুনে আমার কিন্তু হাসি পাচ্ছে। সময় কি কখনো স্থির থাকে নাকি? কিন্তু আমার সময় তো স্থির। এবার আমি অনেকটা আইডিয়া করতে পারছি। আচ্ছা, কালকে কি কিছু সময় আমাকে দেওয়া যাবে? যদি একান্তই দরকার হয়, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, শুনে ভালো লাগলো। তাহলে কাল দেখা হচ্ছে। হ্যাঁ, বাই। বাই। এই নাও তোমার কফি। হাই, কুয়াশাটা একটু সরিয়ে দাও না। কেন? আরে দেখছো না, কুয়াশার কারণে হিমালয়টা দেখতে পাচ্ছি না, তো হিমালয়টা দেখবো না? হিমালয় দেখা লাগবে না, তুমি আমাকে দেখো তাহলে চলবে। তুমি হিমালয়ের মতো বিশাল সে অর্থে? না, হিমালয়ের মতো কঠিন সে অর্থে। ও আচ্ছা, হিমালয় দেখার জন্য তোমার মধ্যে যেই ইচ্ছা, উচ্ছ্বাস, সেটাকে তুমি আমাকে দেখার জন্য ফিল করো। আচ্ছা, তুমি কিসের মধ্যে কি বলো? এসেছি নেপালে, হিমালয় দেখবো না? সামনে কুয়াশা দেখতে পাচ্ছি না, এই জন্য কথাটা বললাম। তোমাকে তো আমি এমনিতেই দেখতে পারি। তোমার সামনে কি কোনো কুয়াশা আছে? আমিও কুয়াশাচ্ছন্ন। আচ্ছা, বুঝতে পেরেছি, সব মানুষই কিছুটা কুয়াশাচ্ছন্ন। এখন কফি খাও। তোমাকে যা যা বলবো তুমি তাই করবে। রুদ্র, তুমি আমার গায়ে হাত তুলছো। বিজনেসের সাথে তুমি আমাকে ব্যবহার করতে চাচ্ছ না? তুই চুপ। এটা একটা হোটেল, এখানে অনেক লোকজন থাকে। গলার স্বর নামে কথা বলা। তুমি যা করছো রুদ্র, তাতে গলার স্বর নামিয়ে কথা বলার আর কোনো ওয়ে নেই। আমি যদি বিজনেস স্বার্থে এটা করে থাকিও, সমস্যা কি? একটা সেকেলের মেয়ের মতো ধ্যান ধরে নিয়ে বসে থাকার কোনো কারণ নেই। তুমি আধুনিক এই মডার্নিজমটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। এটাই সিম্পল একটা ইস্যু, এটাকে এত বড় করে রাখার তো কিছু নেই। আমি সেকেলে? হ্যাঁ, বাহ, সুন্দর। ভুলটা আসলে আমার, বুঝছো? ভুলটা আসলে আমার যে আমি 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 না আমার আমার সিদ্ধান্ত নেওয়াটাই ভুল হয়েছে। আমার আরো একটা লিবারেল মেয়ে দরকার ছিল আমার লাইফ পার্টনার হিসেবে, যে বুঝতে পারবে যে তার লাইফের এবং তার আমার দুজনের লাইফের ডেভেলপমেন্টের জন্য আমি এত পরিশ্রম করছি, আমি এত বড় কিছু একটা করার চেষ্টা করছি। তুমি তো পিছনে একটা ধ্যান ধরে নিয়ে বসে আছো, তোমার মধ্যে আধুনিকতার কিছুই নেই, তুমি এটা বুঝতে পারবে না। এটা কেন? রুদ্র, আধুনিকতা বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ একটু আমাকে বলবে? মানে আধুনিকতার সংজ্ঞাটাকে তোমরা আসলে কিভাবে দিতে চাও? ওয়েট, কিন্তু তোমরা আসলে কোত্থেকে? তোমরা মানে হচ্ছে যারা তোমার মতো করে আধুনিকতাকে বোঝে, যারা বিজনেসে নারীদেরকে প্রপস হিসেবে ব্যবহার করে মনে করে যে তারা খুব আধুনিক ধ্যান ধারণা পোষণ করছে। এখানে
প্রপস করতে আসলো? অবশ্যই প্রপস। তোমরা বিজনেসে নারীদেরকে প্রপস হিসেবে ইউজ করে মনে করছো যে অনেক বড় আধুনিকতার পরিচয় দিচ্ছ। আধুনিকতার নামে তোমরা যে তোমার সাথে না কথাই বলা যায় না। বলো না প্লিজ। চুপ, একদম চুপ, একদম চুপ। মাঝে মাঝে তবু দেখা পাই, হায় মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, হারাই হারাই সদা ভয় হয়, হারাই হারাই সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তবু দেখা পাই, কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমার হৃদয়ে রাখিতে, কি করিলে বলো পাইব তোমারে, আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ, আর কারো পানে চাহিব না আর, করিব হে
এগুলো তো আসলে মনে রেখে লাভ নাই, ভুলে যাওয়াই ভালো। তুমি যদি বলো করিব তো সেই ছোট্ট দুঃখ বুকের মধ্যে পুষে রেখে জীবনের বিশালতা, আরো বড় আনন্দ, সেসবকে নষ্ট করার কোনো মানে হয় না। দেখি লুক। আমি তার জন্য কি না করলাম, নিজের ফ্যামিলিকে ছেড়ে আসলাম, অথচ এর প্রতিদানটা যে এভাবে পেতে হবে কখনো চিন্তাও করিনি। আমরা বসি। তো আপনি বাংলাদেশে ফিরলেন না কেন? ফিরতে চেয়েছিলাম, কিন্তু পরে ডিসিশনটা চেঞ্জ করেছি। আমাদের বিয়েটা হয়েছিল আমাদের ফ্যামিলির মতের বিপরীতে। আমি যদি দেশে ফিরতাম তাহলে আমার ফ্যামিলির কেউই আমাকে সহজে মেনে নিতে পারত না, আর আমি সেটা চাচ্ছিলাম না। তো রুদ্র কি আর যোগাযোগ করেছিল আপনার সাথে? করেছিল, কিন্তু আমি কোনো রিপ্লাই করিনি, শুধু ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিলাম। তো আপনি তো গরু। মানে? ঘর পোড়া গরু। আর আপনি? আমি সিঁদুরে মেঘ, যেটাকে আপনি আগুন বলে ভয় পাচ্ছেন। এখনো পাচ্ছি। হ্যাঁ ভাবছি, কিন্তু পাচ্ছি না। আমি ভাবছি যে আপনার ভয়টা কি করে কাটানো যায়। আপনি কিছু ভাবছেন? পেলে আপনাকে জানাবো। চলেন চা খাই। আমি তো আপনাকে আইএসও বললাম। আইএসও সম্পর্কে সবকিছু মনে আছে তো? আচ্ছা। তারপরে এক্সপোজার সম্পর্কে বললাম, ক্লিয়ার। ইন সম্পর্কে বললাম, ক্লিয়ার। মোটামুটি সবকিছু ক্লিয়ার। হ্যাঁ, এখন ফোকাস। ফোকাস এখানে এফ লেখা দেখতে পাচ্ছেন, অটো ফোকাসে ক্যামেরাটা আছে। এদিকে টানলাম, এমএফ এ চলে আসলো। এমএফ মানে হচ্ছে ম্যানুয়াল ফোকাস। আচ্ছা, তো আমরা ছবিটা তুলবো, মানে আপনি ছবিটা তুলবেন ম্যানুয়াল ফোকাসে। অটো ফোকাস আর ম্যানুয়াল ফোকাসের মধ্যে পার্থক্য কি? পার্থক্য সেই অর্থে খুব বেশি কিছু না, তো দুইটাই ফোকাসের কাজ করে। হ্যাঁ, তো অটো ফোকাস হচ্ছে ক্যামেরার ভালোবাসা, আর ম্যানুয়াল ফোকাস হচ্ছে ফটোগ্রাফারের ভালোবাসা। আমি ফটোগ্রাফারের ভালোবাসাটা চাচ্ছি। আই মিন ইট। ধরেন, আপনি আমার একটা ছবি তুলবেন, ক্লোজ আপ। 1 মিনিট। আমার ছবিটা তোলার সময় আপনি আপনার মাথার মধ্যে রাখবেন যে আমার ছবিটা যদি এক বিন্দুও আউট অফ ফোকাস হয় তাহলে আমি মারা যাব। জাস্ট এটা মাথার মধ্যে রাখবেন। তোলেন। জ্যাকেট। কি চাও তুমি? সব সময় কি চাইতে হয়? আসলাম, এমনি আসলাম। কক্সবাজারে এসেছি সেটাও টের পেয়ে গিয়েছো, তাই না? তুমি একটা শয়তান লোক। আচ্ছা, আমি বুঝলাম না আমি শয়তানের কি করেছি? আমি তো ফেয়ার মানুষ, ভালো মানুষ। ভালো মানুষকে তোমার ভালো লাগে না, তাই না? দেখো, তুমি যদি এখান থেকে না যাও আমি কিন্তু লোকজন জড়ো করবো। তুমি লোক ডাকবে? ডাকো। এখানে মানুষগুলো খুবই ভালো, আর সবার সঙ্গে কিন্তু আমার ভালো সম্পর্ক রয়েছে। রনি, রনি
প্লিজ তুমি এখান থেকে যাও, প্লিজ আমি তোমার কাছে মাফ চাই, তুমি প্লিজ এখান থেকে যাও। কিরে, কি হয়েছে? কিছু না। কিছু না মানে? কি হয়েছে বল। বললাম তো কিছু হয়নি। হ্যালো, শোনো, এখানে কিন্তু খুব সুন্দর একটি ঝর্ণা আছে, তুমি চাইলে তোমাদের দু বোনকে কিন্তু আমি ঝর্ণা দেখাতে পারি। তোমার কাছে আমরা ঝর্ণা দেখতে চেয়েছি? চাও নাই, বাট না চাইলেও তো দেওয়া যায়। তুমি তো জানো আমি অনেক উদার মনের মানুষ। তুমি ফোন রাখো। সামনে গিয়ে দেখা করলাম, তুমি বললে লোক জড়ো করবে, পুলিশে দিবে। এখন দূর থেকে ফোন করলাম, তাও বলছো বিরক্ত করছি। তুমি আমাকে খুব ভালো করে চেনো, আমার সঙ্গে এমন করার পরিণতি যে কি হবে সেটাও তুমি খুব ভালো করে জানো। দেখো, আমি সব জানি, তোমার সঙ্গে আমার কথা বলা খুব দরকার। তোমার সঙ্গে কথা না বলে তো আমি থাকতে পারি না। আমি তোমাকে পুলিশে দেব। পুলিশে দেওয়ার আগে তো পুলিশকে খবর দিতে হয়, আগে পুলিশকে খবর দাও। আর শোনো, পুলিশ তারকা সবই আমার চেনা আছে, তাদের কিচ্ছু হবে না। আপু, তোমার কিছু হবে না তো? আমি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সত্যি সত্যি বলছো? আমাকে নিয়ে টেনশন করিস না, আমার খুব ভয় হচ্ছে। আমি তো কিচ্ছু হতে দেবো না। তুমি সাবধানে থেকো, তুমি সাবধানে থেকো। মালটা কে? ভদ্রভাবে কথা বলো। একটা মালকে মাল বলছি, খারাপ কিছু বলিনি তো। তুমি যেরকম চরিত্রের মানুষ তুমি তো সেভাবেই কথা বলবে, এটা তো অস্বাভাবিক কিছু না। দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো, দুই ফুল এক মালি। তুমি ফোন রাখো। এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? জি বলেন। না মানে গত 3 দিন যাবৎ আপনাকে একই জায়গায় বিষণ্ণ অবস্থায় বসে থাকতে দেখেছি তো একা একা, তাই আপনাকে দেখে মনের ভিতর একটা কৌতূহল জেগেছে। যদিও কৌতূহল জায়গাটা ঠিক না, কিন্তু কথা না বলে থাকতে পারলাম না। বলুন কি বলতে চান? সরি, আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করলাম। না, আমি ডিস্টার্ব হচ্ছি না, আপনি বলেন। আপনি কি কোনো কারণে আপসেট? মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, একটু আপসেট তো হবই। এটা ভালো কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। মানুষ হয়ে জন্মগ্রহণ করলে আপসেট হওয়া তো খুবই স্বাভাবিক। তবে সবার আপসেটনেস কিন্তু বোঝা যায় না। এই যে আপনি যেমন আপসেট, কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি কিভাবে বুঝলেন যে আমি খুব আপসেট? ওই যে সৃষ্টিকর্তা এক একটা মানুষকে এক একটা ক্ষমতা দিয়ে পাঠিয়েছে না, আমি মানুষকে দেখে আসলে বলে দিতে পারি কে আপসেট, কে আপসেট না, কে হ্যাপি না। সরি, আপনি মনে হয় একা থাকতে বেশি পছন্দ করছিলেন, আমি আপনাকে ডিস্টার্ব করলাম। না না, একদমই না। আপনি প্লিজ বসুন, বসুন। একলা থাকতে আমার অবশ্য খুব একটা খারাপ লাগে না, কিন্তু ইদানিং কেন যেন একা থাকাটাও এনজয় করছি না। এই যে আমার সামনে সুন্দর একটা সমুদ্র, এত সুন্দর দুনিয়া, বারবারই মনে হচ্ছে কোনো সৌন্দর্য আমার জন্য না। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। জানি না তো। যদি কিছু মনে না করেন, চলুন না লাঞ্চটা একসাথে করি। মানে এখানে আসার পর থেকে একা একা লাঞ্চ করছি তো, একা একা লাঞ্চ করতে আমার আর ভালো লাগছে না। I would love to, but আসলে ও, আপনার কি অন্য কারোর সাথে লাঞ্চ করার কথা? না না, আসলে আমি এখানে একা আসিনি, আমি এসেছি আমার বোনের সাথে। বাই দ্য ওয়ে, আমি লাবণ্য। আর আমি শিমুল চৌধুরী। আর আমার বোনটার নাম মিত। আমরা দুজন মিলে এসেছি সমুদ্র দেখতে। কোনো প্রবলেম নেই, আমরা তিনজনে মিলে একসাথে লাঞ্চ করব। তাহলে ও কোথায়? ও রুমে, ওর সমুদ্র ভালো লাগে না। ও তাই, তাহলে আমাদের লাঞ্চে কি হবে? আপনাকে খিদে পেয়েছে নাকি অনেক? বারবার বলছেন লাঞ্চ করি লাঞ্চ করি। না না, এক্স্যাক্টলি তা, হ্যাঁ আসলে ক্ষুধা লেগে গেছে। তো সেটা স্ট্রেট বলেন, আপনি না অনেক
পরিচ্ছন্ন পরিশুদ্ধ। আপনি কি আমার নামে বিজ্ঞাপন করছেন? যা রোদ। আপনি তো কম কথা বলেন, মানে আপনার সাথে থাকতে থাকতে যেটা হবে, মানে আমি কথা বেশি বলতে বলতে একসময় আমি বাঁচা হয়ে যাব। সমস্যা নেই। আচ্ছা, আমাদের খাওয়াটা কেমন হলো? লাঞ্চটা ঠিকঠাক ছিল? আমার তো ভালোই লেগেছে। কি আমি ভালো লেগেছে? খাবার নিয়ে মহামনীষীরা বলেছে না যে তোমাদের পাকস্থলীর 3 ভাগের 1 ভাগ পূরণ করবে খাবার দিয়ে, খাদ্যবস্তু দিয়ে, আরেক ভাগ পূরণ করবে পানি দিয়ে, আরেক ভাগ খালি রাখবে। কিন্তু আমরা তো গোপাল ভাঁড়ের দেশের মানুষ, তাই না? মানে খাই 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 যত পারি, মানে আমার খেয়ে জীবনটা শেষ করে দেব। এই জন্য আমাদের আয়ুও কমে যাচ্ছে। গবেষণা করে দেখা গেছে যে অঞ্চলের মানুষ কম খায় তারা কিন্তু বেশি বাঁচে। খাবার নিয়ে রবীন্দ্রনাথের একটা চমৎকার ঘটনা আছে। উনি আম খুব পছন্দ করতেন। একবার চীন দেশে গেছেন। চীন দেশে যাওয়ার পর চীনের লোকজন তাকে খুব পছন্দ করে, লাভ করে। সেই জনগণ তাকে বলল, আপনাকে আমরা আমাদের মানে আপনার প্রিয় খাবারটা খাওয়াতে চাই। রবীন্দ্রনাথ বলল যে আমার প্রিয় খাবার হচ্ছে আম, আনতে পারবেন? বলে হ্যাঁ আনতে পারবো। তো কোত্থেকে? তো ভারতবর্ষ থেকে নিয়ে আসবো। তখন চীন দেশের ওদের যেরকম টেকনোলজি ছিল, ওরা গাড়ি টাড়ি পাঠিয়ে দিল, ভারতবর্ষ থেকে আম নিয়ে গেল। এই আম আনতে আনতে সময় চলে গেলো প্রায় 15 থেকে 20 দিন। আম এনে দিল রবীন্দ্রনাথকে। দেওয়ার পর আমটা ছিল আঁশযুক্ত, আমটা শুকে গেছে, শুকে একেবারে শক্ত হয়ে গেছে। তো সবাই ঘিরে বসে আছে, রবীন্দ্রনাথের প্রিয় জিনিস খাবে। তো রবীন্দ্রনাথ তো এত কষ্ট করে এনেছে, না খেলে তো হয় না। তো আমটা সে খাচ্ছে, খাওয়ার সময় এইভাবে সে টানতেছে, এইভাবে দেখুন না, দেখুন এই যে এইভাবে টানতেছে, দেখছেন টানতেছে। তখন সবাই বলে কেমন কেমন? সে তখন খুব গম্ভীরভাবে বললো, তারও তো বড় বড় দাড়ি ছিল, বললো মনে হচ্ছে এক রবীন্দ্রনাথ আরেক রবীন্দ্রনাথের দাড়ি ধরে টানাটানি করতেছে। মানে কিরকম দুষ্ট হইতে পারে একটা লোক। শিমুল লোকটা খুব মজার, তাই না? কি মজার মজার জোকস বলে। হ্যাঁ বলে। তখন তো খুব হাসলি। এখন এরকম চুপ করে আছিস কেন? আচ্ছা আপু, একটা জিনিস খেয়াল করেছো? সেই জন্যই তো শিমুল সাহেবকে বেছে নিয়েছি। একটা মানুষের সঙ্গে একটা মানুষের চেহারার এত মিল। মিত 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 কি হয়েছে? মিত আপু, আপু আমি ওকে ভুলতে পারছি না আপু। একটা মানুষের সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল, মানুষটা মারা গেছে। এখানে তো কারো কোনো হাত নাই রে আপু। কি চাও তুমি? সব সময় কি চাইতে হয়? আসলাম, এমনি আসলাম। কক্সবাজারে এসেছি সেটাও টের পেয়ে গিয়েছো, তাই না? তুমি একটা শয়তান লোক। আচ্ছা আমি বুঝলাম না, আমি শয়তানের কি করেছি? আমি তো ফেয়ার মানুষ, ভালো মানুষ। ভালো মানুষকে তোমার ভালো লাগে না, তাই না?
দেখো, তুমি যদি এখান থেকে না যাও আমি কিন্তু লোকজন জড়ো করবো। তুমি লোক ডাকবে, ডাকো। এখানে মানুষগুলো খুবই ভালো, আর সবার সঙ্গে কিন্তু আমার ভালো সম্পর্ক রয়েছে। রনি, রনি প্লিজ তুমি এখান থেকে যাও, প্লিজ আমি তোমার কাছে মাফ চাই, তুমি প্লিজ এখান থেকে যাও। কিরে, কি হয়েছে? কিছু না। কিছু না মানে? কি হয়েছে বল। বললাম তো কিছু হয়নি। হ্যালো, শোনো, এখানে কিন্তু খুব সুন্দর একটি ঝর্ণা আছে, তুমি চাইলে তোমাদের দু বোনকে কিন্তু আমি ঝর্ণা দেখাতে পারি। তোমার কাছে আমরা ঝর্ণা দেখতে চেয়েছি? চাও নাই, বাট না চাইলেও তো দেওয়া যায়। তুমি তো জানো আমি অনেক উদার মনের মানুষ। তুমি ফোন রাখো। সামনে গিয়ে দেখা করলাম, তুমি বললে লোক জড়ো করবে, পুলিশে দিবে। এখন দূর থেকে ফোন করলাম, তাও বলছো বিরক্ত করছি। তুমি আমাকে খুব ভালো করে চেনো, আমার সঙ্গে এমন করার পরিণতি যে কি হবে সেটাও তুমি খুব ভালো করে জানো। দেখো, আমি সব জানি, তোমার সঙ্গে আমার কথা বলা খুব দরকার। তোমার সঙ্গে কথা না বলে তো আমি থাকতে পারি না। আমি তোমাকে পুলিশে দেব। পুলিশে দেওয়ার আগে তো পুলিশকে খবর দিতে হয়, আগে পুলিশকে খবর দাও। আর শোনো, পুলিশ তারকা সবই আমার চেনা আছে, তাদের কিচ্ছু হবে না। আপু, তোমার কিছু হবে না তো? আমি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সত্যি সত্যি বলছো? আমাকে নিয়ে টেনশন করিস না, আমার খুব ভয় হচ্ছে। আমি তো কিচ্ছু হতে দেবো না। তুমি সাবধানে থেকো, তুমি সাবধানে থেকো। অ্যাকচুয়ালি আমি গত রাতে একবার ভেবেছিলাম যে আপনাদের ওখানে যাই, পরে ভাবলাম যদি আপনি মাইন্ড করেন। গত রাতে আমিও আপনার কথা ভেবেছিলাম। মিত কোথায়? মিত আর কোথায় থাকবে, রুমেই থাকে, বেড টেড তো হয় না। কি বলছেন, মানে থেকে বের হয় না? ঘরে থেকে বের হয় না, কারোর সাথে কথা বলে না। এটা কোনো কথা হলো? একটা ইয়াং মেয়ে মানে ঘর থেকে বের হয় না, কথা বলতে চায় না। আপনার কাজ করুন, ওকে ডাকুন, আমরা আর নিচে যাই। আমার মনে হয় না বেরোবে। কি বলছেন আপনি? আমার বিশ্বাসে যান। আপনি যদি একবার আমার কাছে নিয়ে আসেন, আমি কিছু কথা বলবো, বেশি হাসবে এবং বেশি যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখি। কথা মানে কথাটা বলতে হবে প্রাণ খুলে, মানে হৃদয় মাঝে যখন কোনো কথা চলে আসবে এটা মুখ দিয়ে নিঃসরণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। কথা যদি তুমি প্রপারলি পরিমাণ মতো বলতে না পারো তাহলে মনে করো যে তোমার মানে বন্ধ হয়ে যেতে পারে, স্কুল নষ্ট হয়ে যেতে পারে, দৃষ্টি শক্তি প্রখর থেকে নষ্ট হয়ে যেতে পারে, এমনকি ব্রেন হ্যামারেজ হয়ে যেতে পারে। ইয়েস, তাই কথা বলতে হবে। এই কথার উপর আমি একটা জোকস বলি। হ্যাঁ, মজার একটা জোকস আছে। এক লোক রুমের মধ্যে কথা বলে, রুমের মধ্যে কথা তো স্পষ্ট হয় না, বোঝা যায় না, অনেকটা মনে হয় যে ওই পুরোনো দিনের ফিতা আছে না, ক্যাসেট যদি ভেজে যায়, ভেজে যাওয়ার পর এরকম অবস্থা। এখন সেই লোকটা ঘুমের মধ্যে কথা বলে, তার স্ত্রী তো ঘুমাতে পারে না, এটা সম্ভব না। তুমি মনে করো ঘুমিয়ে আসো, তোমার পাশে একটা লোক এইভাবে ঘুমের মধ্যে কথা বলে ঘুমাতে পারবা? এই তুমি পারবা? এখন সেই স্ত্রী তার হাজবেন্ডকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। ডাক্তারের কাছে গিয়ে কি হলো আমি বলছি, আসো। ডাক্তারের কাছে যে বলো, ডাক্তার সাহেব আমার হাজবেন্ড ঘুমের মধ্যে কথা বলে, আমি ঘুমাতে পারি না, আমাকে ওষুধ দেন, আমার হাজবেন্ডকে খাওয়াবো। ডাক্তার সাহেব বলে দেন, না আপনার হাজবেন্ডকে কোনো ওষুধ আমি দিতে পারবো না। কেন ডাক্তার? না, দেওয়া যাবে না। কারণটা বলেন। দিনের বেলা যে তার স্ত্রীর জন্য কথা বলতে পারে না, ওটা বুকের মধ্যে রয়ে যায়,
ঘুমের মধ্যে তখন সেটা আস্তে আস্তে রিপারকেশন করতে থাকে। কথা বলতে হবে, কথা বলতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে চলো হাঁটি। মালটা কে? ভদ্রভাবে কথা বলো। একটা মালকে মাল বলছি, খারাপ কিছু বলিনি তো। তুমি যেরকম চরিত্রের মানুষ তুমি তো সেভাবেই কথা বলবে, এটা তো অস্বাভাবিক কিছু না। দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো, 2 ফুল 1 মালি। তুমি ফোন রাখো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। মন ভালো? হ্যাঁ মন ভালো, কিন্তু কেন? আমাকে একটা জোক শোনাবেন? জোকস? না ঠিক আছে, আমি আজকে খুব ব্যস্ত তো, আরেকদিন শোনাবো। হ্যাঁ আসি। লাবণ্য, মানে আমি যখন ছোট ছিলাম, কিন্তু এখন আমি ছোট, মানুষ আমাকে ছোটই বলে, বয়সে বড় হলেও আচার আচরণে ছোট। তখন আমার মা বলতো তুই বেশি সহজ সরল, তুই অনেক বিপদে পড়বি। কিন্তু আমি কোনো বিপদে পড়ি না। তার কারণটা জানেন? কারণটা হচ্ছে আমি খুব অনেস্ট, সৎ। সৎ মানুষের এটাই হচ্ছে লাভ, সে কখনো বিপদে পড়ে না। আমি মনে করি না, মানে এত সবসময় হয় না। আপনি এটা মনে করতে পারেন, যেমন আপনি মন খারাপ, বিষণ্ণ, আপনি সমুদ্র পাড়ে বসে আছেন, আমিও আসলাম সমুদ্র পাড়ে আসলাম, আমি ঘুরে ফিরে অনেক মানুষ এখানে ছিল, আমি কেন আপনাকে জিজ্ঞেস করলাম আপনার কষ্টের কথা? আরে আপনার সাথে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা আমি কেন পেলাম? সততার কারণে। আপনি দেখেছেন একটা সৎ মানুষ আপনার সাথে কথা বলেছে। এই যে আজকে আমি স্যুপ খাচ্ছি, কেন? আমার সততার কারণে, তাই না? কিভাবে? হ্যাঁ, আমি যদিও জানি আপনি আমার চেয়ে বেশি সৎ, ধরো আমার টাকা পয়সা যা কিছু, আমি কিন্তু মানে ব্যাংক চেকে আমি টাকা দিয়ে চলে যেতে পারি। আমি জানি এটা কোনো তসরুপ হবে না, ধ্বংস হবে না, নষ্ট হবে না, এখানে ইনট্যাক্ট থাকবে, ঠিক কি না? আচ্ছা আমরা স্যুপটা খাই। হ্যাঁ, আরো মজার মজার জোকস আছে, বলবো এক এক করে। লোকটাকে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। বিয়ে করবি? মানে কি বলছো এসব? আচ্ছা তোর মাথাটা তো এখন ঠিক আছে তো, তাই না? হ্যাঁ, এখন আমি অনেকটা বেটার ফিল করছি। আমারও তাই মনে হচ্ছে। মনে হচ্ছে একদিনের মধ্যে তুই লোকটার প্রেমে পড়ে গিয়েছিস নাকি? মানে একটু। হ্যালো, আমার কিছু টাকার দরকার ছিল। টাকার দরকার থাকলে আমার কাছে কি? তুমি তো আমার কাছে ব্যাংক। মানুষ যেমন ব্যাংকের কাছে টাকা চেয়ে টাকা পায়, আমিও তোমার কাছে টাকা চেয়ে টাকা পাই। কখন দিবা বলো, কিভাবে দিবা বলো, বলো বিস্তারিত বলো। বিস্তারিত বলার কিছু নাই, আমি টাকা দেব না। নতুন একটা মানুষ জোগাড় করেছো না, তার কাছে তোমার চরিত্রের সবকিছু কিন্তু আমি বলে দেব। তোর কপালে যে কি খারাপ আছে রনি, সেটা না আমি নিজেও জানি না। আমি কোথাও যাব না। আমি কোথাও যাব না, আমি রুম থেকে বেরোবো না, আমি রুমে থাকবো, আমি কোথাও যাব না। আমি বাইরে যাবো না, আমি কোথাও যাবো না, আমি বাইরে যাবো না। কি হয়েছে? আমি বাইরে যাবো না। আমি বাইরে যাবো না, আমার এমন হচ্ছে কেন? আমি বাইরে যাবো না, আমি কোথাও যাবো না, আমাকে বাইরে যেতে বলো না, আমি যাবো না, আমি বাইরে যাবো না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, কোথাও যাবো না।
আসসালামু আলাইকুম শিমুল সাহেব। আপনি কি আমাকে 5 মিনিট সময় দিতে পারবেন? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি চিনি না। জি, আমার নাম রনি। তো আমি আপনাকে সময় দেবো কেন? অনেক কথা আছে, কিন্তু আপনি আমাকে মাত্র 2 মিনিট দিলেই হবে। ঠিক আছে, জি বলুন। আচ্ছা শিমুল সাহেব, লাবণ্য নামের যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে যে বোন আছে মিত, তাকেও তো দেখতে পাচ্ছেন। আপনি কি তাদের সম্পর্কে জানেন? না মানে বিস্তারিত সবকিছু জানেন কিনা আমি সেটা জানতে চাচ্ছি। বিস্তারিত জানার তো কিছু নেই। শিমুল সাহেব, আপনি না জেনে যে কাদায় হাঁটছেন, এটা কিন্তু সেই কাদা না, এটা চূড়াবালি। একবার পড়ে গেলে এখান থেকে কিন্তু আর টেনে তুলতে পারবো না। আপনি এখানে? আমি তো অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আমি আপনাকে খুঁজছিলাম। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আসলে এমন একটা সমস্যা, আমি আসলে আপনাকে ইটস রিয়েলি টাফ টু এক্সপ্লেইন। ওকে, আপনি বলেন, আমি শুনছি। আমরা আসলে 2 বোন। আমাদের দুজনের ঢাকায় অনেক সম্পত্তি, হিসাব করলে প্রায় 10 to 20 crore। 2 বোনের মধ্যে ভাগাভাগি হবে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার এই বোনটার মাঝখানে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। যেই ছেলেটার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল, ওই ছেলেটা সাডেনলি মারা যায়। এরপর থেকে ও মানসিকভাবে ভেঙে পড়ে, কেমন পাগল পাগল আচরণ করে। ডাক্তার বলেছে এইখান থেকে বেরিয়ে আসারও একটাই সলিউশন, নতুন কারোর সঙ্গে ইনভলভ হওয়া। আমি যখন আপনাকে প্রথম দেখেছি, তখন থেকে আমি রিয়েলাইজ করেছি যে আপনার সঙ্গে যদি আমার বোনটাকে, তো আমি আপনাকে কথাটা কেমন করে বলবো আমি আসলে বুঝতে পারছিলাম না। আমার বোনটা না কয়েকদিনের মধ্যে আপনার সঙ্গে খুব ইনভলভ হয়ে গিয়েছে, আর যখন বুঝতে পেরেছে যে আপনি ওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন না, তারপর থেকে ওর পাগলামিটা আবার বেড়েছে। কালকে তো ঠিক ছিল। প্লিজ প্লিজ আপনি আমার বোনটাকে সেভ করুন, প্লিজ প্লিজ আপনি আমার বোনটা। মিত, মানে গত কয়েকদিন যাবৎ আমি ওর প্রতি অনেকটা ইনভলভ হয়ে গেছি। আপনি কোনো টেনশন করবেন না, ওকে আমি দেখছি। চলুন রিসর্টে চলুন। আরেকটি কথা, আপনাদের কিন্তু অনেক শত্রু, আমার মনে হয় আশেপাশে শত্রু ঘোরাফেরা করছে, সো বি কেয়ারফুল। চলুন রিসর্টে চলুন। আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। মন ভালো? হ্যাঁ, মন ভালো। আপনি তো আমার জোক শোনালেন না। ও জোকস, আমি একটু বেঁচে যাচ্ছি, ব্যস্ত। হ্যাঁ, পড়াশোনা।
আচ্ছা আমি একটু চিটাগং যাচ্ছি, কাল বিকেলেই চলে আসব। না না, আরে আমি তো বিকেলেই চলে আসব। আর তাছাড়া এখানে তো কোনো অসুবিধা হচ্ছে না। কি রে মিত, অসুবিধা আছে? দেখে রাখবেন। আসি। আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। মন ভালো? হ্যাঁ মন ভালো। আজকে কিন্তু জ্যোৎস্না সোনারে জিতেই দিব না। দেখুন আমার তারা আমার যেতে আমার কোনো কথা না। আমাকে না না না, প্লিজ আমাকে আটকাবে না প্লিজ। নো প্লিজ আমার তারা আছে। না প্লিজ আমার কথা না, প্লিজ আমার তারা আছে। শোনো, অসুবিধা নেই, ফোন বন্ধ থাকতেই পারে। ওকে, কি ভাবছো? টেনশন করো কেন? আমি তোমাকে একটা জোক শোনাই। অনেক দিন আগের কথা। আমার এক বন্ধু নতুন মোবাইল কিনছে। তখন তো নেটওয়ার্ক ভালো ছিল না, এই আসতো আর যাইতো আর কি। তো ফোন করতো, থাকতো না নেটওয়ার্ক, শুনতো আপনার মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তারপর সে বলতো না কেটে, ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। সে মোবাইলের কথাটা লাইভ মনে করতো। এত বোকা। ওয়ালাইকুম আসসালাম। জি জি আমি ভালো আছি, আমার মন ভালো আছে। জোকস আমি আপনাকে পরে শোনাবো। হ্যাঁ ঠিক আছে। দাও, কি করছো? বসো বসো, তুমি বসো। শোনো, বসো বসো, শোনো বসো। একদম চিন্তা করবে না, আমি তো আছি, সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলবো। শান্ত হও প্লিজ প্লিজ। এক কাজ করো, রেস্ট নাও, শুয়ে পড়ো। শো। আসসালামু আলাইকুম শিবুল সাহেব। আপনি সবকিছু ঠিকঠাক আছে তো? লাবণ্য কোথায়? লাবণ্য জানেন কোথায় আছে লাবণ্য? অবশ্যই বলতে পারি, সে বাংলাদেশের মধ্যেই আছে, কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন না। কিন্তু ওই যে ওর বোন মিত। মিত ওর বোন না, মিত ওর দুঃসম্পর্কের কাজিন। মানে এসব কি বলছেন? আমি যা বলছি ঠিক কথাই বলছি। মিত ওর বোন না, ওর দুঃসম্পর্কের কাজিন। এই মিতের সম্পত্তির কারণেই এতদিন কেউ কিছু করতে পারেনি। এখন সুকৌশলে সে এমনভাবে একটা গেম প্ল্যান করেছে, সে সুকৌশলেই কিন্তু মিতকে সরিয়ে রেখেছে। মিত জীবিত থাকবে, কিন্তু সব সম্পত্তি চলে যাবে তার আন্ডারে। অলরেডি মিতের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে সব কিছু লিখে নিয়েছে লাবণ্য।
সেই কাজও কমপ্লিট। এখন হয়তো দয়া পরবশত এমন একজনকে খুঁজছিল যার কাছে মিতকে রাখা যায়, যার কাছে অন্ততপক্ষে মেয়েটি জীবিত থাকবে। মিত মেয়েটা আসলে প্রচন্ড রকমের সাইকোপ্যাথ। এখন সে ভালো অবস্থায় আছে, কিন্তু বেশিরভাগ সময় তার অবস্থা কিন্তু ভালো থাকে না। বলেন কি, এত ভালো একটা মেয়ে? শুনুন শিমুল সাহেব, মানুষকে বিশ্বাস করা কিন্তু মহাপাপ। লাবণ্য মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু তার পরিণতি যে এত খারাপ হবে তা আমি জানতাম না। ওর কারণে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন আমি প্রায় মৃত একটা ব্যক্তি। আমি সব সময় ওকে খুঁজে বেড়াই, ওর ক্ষতি করতে চাই, কিন্তু করতে পারি না। বরং আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসি। কিন্তু মিথ মেয়েটা, আমি তোকে ফেলতে পারবো না। ওর কি হবে? আমি তো গভীর মমতে আচ্ছন্ন হয়ে গেছি। মিস্টার শিমুল সাহেব, আপনি গভীর মমতে আচ্ছন্ন থাকুন, ঠিক আছে? আমি গেলাম। কেমন আছো তুমি? কেমন আছো তুমি এমন ভাবে প্রশ্নটা করলে যেমন 2 বছর পরে দেখছো আমাকে। 2 বছর পরে না দেখি, অনেক দিন পরে তোমরা দেখতেছি। ওই যে প্রথম দিন যেদিন দেখা হইলো, এরপরে তো আজকে দেখা হয়েছে। বিয়ের বাজার সদাই থেকে শুরু করে তোমাদের বাসায় কথা বলা সব ভাইয়া নিজে এক হাতে করছে। এই জন্যই তোমাকে দেখার লোভটা এখনো মিটে নাই। আচ্ছা, একটা কথা বলবো তোমাকে। বলো। তোমার কি বয়ফ্রেন্ড ছিল? ছি ছি ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি তোমার বউকে এটা কি প্রশ্ন করলা? তুমি বাসর রাতে নিজের বউকে জিজ্ঞেস করতেছো ওর বয়ফ্রেন্ড ছিল কিনা? তুমি ভাবছো কিভাবে যে আমার বয়ফ্রেন্ড ছিল? আরে আমি তো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমি সবসময় পড়াশোনা করতে করতে আমি অন্য কিছু ভাবার টাইমই পাইনি। আমি সবসময় ভেবেছি আমি যখন বিয়ে করবো, আমার বিয়ের পরে আমি আমার হাজবেন্ডের সাথে প্রেম করবো। বাই দ্য ওয়ে, তোমার কি গার্লফ্রেন্ড ছিল? না না না, কিসের গার্লফ্রেন্ড? আমি তো কোনো মেয়ের দিকে ঠিক করে তাকাইনি। শোনো, যেহেতু তুমিও বিয়ের আগে প্রেম করনি আর আমিও প্রেম করিনি, সো আমরা তো হাজবেন্ড ওয়াইফ, কিন্তু এখন থেকে আমরা প্রেম করব। দূর, তুমি কি বলো? আমার কি প্রেম করার বয়স আছে নাকি? তুমি কি বুড়া হয়ে গেছো? আমি বলছি আমি বুড়া হয়েছি। তাহলে কি মানে আগে প্রেম করো না এর জন্য ভয় পাচ্ছ? আচ্ছা শোনো, সমস্যা নেই। তুমি যদি কোনো কিছু না বুঝো বা কোনো প্রবলেম হয় এনিথিং, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো। হ্যাঁ, আমার বান্ধবীরা সবাই প্রেম করতো, বাট আমি ওদেরকে দেখতাম, আমি তখন প্রেম করতাম না। আমার এক্সপিরিয়েন্স আছে যে কিভাবে প্রেম করতে হয়। তাহলে তো একটু প্রেম করাই যায়, সমস্যা নাই। তাহলে চলো প্রেম করি। চলো। এরকম দূরে বসে থাকবে সারাক্ষণ? কাছে আসো। আমি তো কখন থেকে সেই কাছে আসতে চাই। কাছে আসতে চাও? একটু দুষ্টুমি করবো। আমার ভয় পাচ্ছি, লজ্জাও পাচ্ছি। লজ্জা পাচ্ছি, আর কিছু পাচ্ছি? তুমি তো দুষ্টু কেন? তোমার হাত দেখো কত সুন্দর, আমার হাতে দেখো কত সুন্দর। তাই তো। আর দেখো তোমার স্কিন টোন আর আমার স্কিন টোন সেম, মিলে গেছে না? ও মাই গড, 12টা বাজে। হ্যাঁ, 12টা বাজে। তুমি এখনো জেগে আছো? তোমার তো শরীর খারাপ করবে। ঘুমো এখন। কি বলতেছো তুমি এগুলো? কি বলছিস? মানে আমি সবসময় তো ঘুমাই কাটাই, আমি অফিসেও ঘুমাই, জানো তুমি। তোমাকে এখন আমি ঘুমাইতে বলছি, তুমি যদি সারাক্ষণ ঘুমাইতে, এই যে তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ছে, এটা কেন পড়ছে? তুমি সারা রাত ঘুমাও না, এর জন্য তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ছে। আরে বাবা, ঘুমাবো না, কাল তোমার অফিস বন্ধ, অফ ডে না কালকে আমার। হ্যাঁ, কালকে আমরা সারাদিন একসাথে জেগে থাকবো, গল্প করবো, আড্ডা দেবো। এখন তুমি ঘুমাও, এখন রাত 12টা বাজে। শো 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 শো, আমি শুইতে বলছি। আর আধা ঘন্টা না, জাস্ট শো। শুইতে বলছি না আমি। মানুষ, তুমি আমার কথা শুনবে না? শো।
এখনই ঘুমাতে হবে। শো। আচ্ছা তোমার নাম সুন্দর না? থ্যাংক ইউ সো মাচ। শো, ঘুমাও। এখন 12টা বাজে মারুফ, আমি তোমাকে ঘুমাইতে বলছি। শো। শো। ওয়াশরুমে যাব। আচ্ছা বুঝছি, তুমি এভাবে শুয়ে ঘুমাবা না, তুমি শো, ঘুমাও। চুপ। কি ব্যাপার মারুফ, তুমি এত সকালে এখানে দাঁড়িয়ে আছো? আরে তোমার ভাই তো বিয়ের পরের দিন দুপুর 2টার সময় ঘুম থেকে উঠছে, আর তুমি এত সকাল সকাল কি সারা রাত ঘুমাওনি? ঘুমাই কাটাইছি ভাবি, জীবনে 30টা বছর তো ঘুমাই কাটাইছি, একটা রাত জাগবো বলে। কিন্তু কালকে সারা রাত প্রচুর ঘুম হয়েছে আমার, সকাল সকাল উঠে গেছে এই জন্য। তার মানে কি, মানে তোমাদের মধ্যে কিছু? কি বলো ভাবি, আমার তো সব কিছু তো হয়ে গেছে। কালকে শুধু বাসর রাত ছিল না, আমরা হানিমুনে করে ফেলছি। তোমার তো বলেই না, কালকে তো আমি কক্সবাজার গেছিলাম ওরে নিয়ে। কক্সবাজার ও আর আমি বিচের পাড়ে হাঁটতেছিলাম, পানিগুলো আমার পায়ে লাগতেছিল। ও না ধরে 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 এদিকে যাচ্ছিল। ও ভাবি, ও তো ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, কি সুন্দর গায়। তারপর কক্সবাজার থেকে চলে গেছি আমরা নীলগিরিতে, বান্দরবন। নীলগিরিতে ম্যাঘগুলো যখন আমার আর ওর গায়ে লাগতেছে না, ওর তো ভীষণ ঠান্ডা, এরকম কাঁপতেছে। আমাকে এভাবে জড়ায় ধরলো, বললো যে আমি তোমার তো জড়ায় ধরি। আমি বলছি ধরো। উফ, কি যে রোমান্টিক সিন, আমি তোমারে বুঝাইতে পারবো না। মনে হইতেছে যে জীবনের সব সুখ না ওইখানেই পাই গেছি। উফ, কি শান্তি। হ্যাঁ মারুফ, তুমি আবল তাবল কি বলতেছো? হ্যাঁ, আর এক রাতের মধ্যে তুমি এত জায়গায় কিভাবে গেছো? স্বপ্নে। কি স্বপ্নে? কি রে মারু, তুই সকালবেলা এখানে দাঁড়িয়েছিস কেন? ভাইয়া তুমি ইচ্ছে করে এই কাজটা করছো না? হ্যাঁ, আমি তো ইচ্ছে করে এই কাজটা করছি। আমাকে ঘটক 250টা মেয়ে দেখিয়েছে, আমি একটা একটা করে সব রিজেক্ট করে দিয়েছি। 251 নম্বর মেয়ে আমি তোর জন্য সিলেক্ট করেছি। ভালো হয়নি? ঠিক কাজটা করিনি? ভাইয়া তোমার উচিত কি ছিল জানো? 1 নাম্বার মেয়েটাই আমার যদি ঘাড়ে ঝুলাই দিতে, এটা ভালো ছিল। কেন? তোর বউ তো অনেক শান্তশিষ্ট মেয়ে, অ্যাটলিস্ট তো ভাবির চেয়ে তো শান্ত। এই কি বললা তুমি? আমার মতো না মানে কি? আমি গরম? হ্যাঁ আমি গরম? তুমি কি বললা? কি বললা তুমি? আমি গরম? আমি সবসময় বাড়ি মাথায় করে রাখি? হ্যাঁ, তোমার মতো হাজবেন্ডের সাথে যে থাকবে না, তার মাথা এমনি হট হয়ে যাবে। তো আমি দেখে তোমার মতো হাজবেন্ডের সাথে সংসার করতেছি, বুঝছো? আমি গরম। সবসময় তুমি এগুলা নিয়ে আমার সাথে কথা বলো, আমি সবসময় লাউড হয়ে থাকি। এই তুমি চুপ করো, সবসময় তোমার ভাই আমাকে নিয়ে এইসব ইয়ে করে। তুমি কি পাইছো আমাকে? হ্যাঁ, আমি গরম হয়ে থাকি, আমি পুরো বাড়ি মাথায় করে রাখি, তুমি এটাই বুঝাইছো। আর ওর সামনে তুমি এগুলা কি বলতেছিলা? কি বলতেছিলা তুমি ওর সামনে? মানে ওকে বুঝাইতেছো যে আমি লাউড হয়ে থাকি সবসময়, এটাই বুঝাতে চাইছো তুমি? আমি বাড়ির কথা কখন বললাম যে বাড়ি গরম করে রাখো? বাড়ির কথা বল নাই তো কি? তোমার সব কিছু বলতে হবে, আমি বুঝতেছি না। তুমি নিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা ওটা দিব না? হ্যাঁ। কি করতেছো তুমি? ভাত খাচ্ছি। ভাইয়া ভাবি, তোমরা একটু খেয়াল রাখবে না? কি করলাম আমরা? ভাইয়া তোমার তো একটু খেয়াল রাখা উচিত ছিল, তুমি তো বড় ভাই। কি হয়েছে? তুমি তো বলো তো কি হয়েছে? আর মারুফ তুমি তুমি কি আমার কথাটা একটু ভাবতে পারো না? একটু আমার কথাটা ভাবলে কি হয়? আসলে সেটা কি করছি আমরা বলবো তো? আমি তো ভাত খাচ্ছি। মানে তুমি এটা কিভাবে করতে পারলা? কিভাবে করতেছো? এতগুলো ভাত কেউ নেয়? এতগুলো ভাত কেউ খায়? কতগুলো ভাত নিছো তুমি? তুমি জানো এরকম প্লেন রাইসের মধ্যে কি পরিমাণ কার্বোহাইড্রেট থাকে? জানো? এই যে এতগুলো ভাত খাচ্ছ, তোমার তো ডায়াবেটিস হয়ে যাবে। তুমি তো এখন মোটা হয়ে যাবে, তোমার ভুঁড়ি বেড়ে যাবে। তারপর তোমার সাথে আমি রাস্তা দিয়ে কিভাবে বের হবো? একবার ভাবছো এই কথাগুলো? ভাতই তো খাচ্ছি, আর কিছু না। এগুলো তো আমি রান্না করেছি, কিন্তু এটা কি রেড মিট এখানে কেন? রেড মিট কে খাবে? ভাবি তুমি রান্না করছো? হ্যাঁ, আরে আমরা তো সবসময় এইসবই খাই। আর ওই যে মারুফের তো ভীষণ ফেভারিট। হ্যাঁ শিলা, আমি তো গরুর মাংস ছাড়া ভাত খাইতে পারি না। কোনো রেড মিট খাওয়া হবে না। তুমি শুধু আমি যে এই আইটেমগুলো রান্না করেছি এগুলো দিয়ে খাবা, বুঝতে পারছো? ভাই আপনিও কি রেড মিট খান?
হ্যাঁ আমরা তো সবাই খুব আমাদের খুব পছন্দের। ভাবি আপনার তো ভাইয়ের দিকটা একটু ফলো করা উচিত তাই না? ভাইয়ের তো বয়স হচ্ছে। ভাইয়া আপনি এখন থেকে আর কোনো রেড মিট খাবেন না, আর এই বাসায় প্রতি মাসে জাস্ট একবারই রেড মিট রান্না করা হবে, ঠিক আছে? আর তুমি এত ভাত খাবা না। তাহলে কি করতে হবে আমাদের এখন থেকে? এখন থেকে তুমি প্রতিদিন ধরো 1 কাপ পরিমাণ ভাত খাবা, আর এখন থেকে তুমি যা যা আইটেম খাবার সব কিছু আমি নিজে রান্না করছি। আর ভাবি আমি কিন্তু ওকে প্রতিদিন আমি নিজে করে খাবো। আপনি রাগ করবেন না? না না, কিন্তু এতটুকু। দেখলি তোর বউ কত ভালো, কত কেয়ারিং, কত স্বাস্থ্য সচেতন। এখন থেকে ভাত কম কম খাবি, বুঝলি? হ্যাঁ ভাইয়া দেখছি তো। ভাইয়া তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি এত ভাত খাইতেছো কেন? আরে আমার কোনো অসুবিধা হবে। শিলা দেখো ভাইয়া কত ভাত নিয়েছে, তুমি নেও না, ভাত কমাও। আসলে ভাইয়া আপনার প্লেটটাও দেন, আমি ভাত কমিয়ে দিচ্ছি। একদম কমিয়ে দাও, এভাবে খাবে বুঝছো? ভাইয়া না না আমার অসুবিধা হবে না, তোমার না না অসুবিধা হবে। হ্যাঁ আপনার এখন বয়স হয়েছে, আপনার এখন বুঝে শুনে তারপর খাওয়া দাওয়া করেন। হ্যাঁ আচ্ছা শিলা, আমরা কি আজকে রেড মিটটা একটু খেতে পারবো? মারুফ আমি তো এক পিস খেতে পারি, তাই না? ভাইয়া কিছু দিব আরো? এখন থেকে বাসায় প্রতি মাসে জাস্ট একবার রেড মিট খাওয়া হবে। ভাবি তুমি এটা নিয়ে যাও তো। শিলা আমি তো আজকে এক পিস খেতে পারি। না ভাইয়া, ভাবি এটা নিয়ে যাও। ভাইয়া ভাইটাকে সাথে খাবে নাকি দাও? না দিয়ে যাও। ভাইয়া নেও, নেও তো, শরীরের জন্য ভালো তো শাক। তুমিও বসো। বসছি। নেও নেও। আর শোনো তুমি এই যে পাতের লবণ খাওয়াটা কিন্তু খাবো না আজকে থেকে, নাকি বলো শিলা? হ্যাঁ পাতের লবণ খাওয়া তো না লবণ আমিও খাই না। খালা তুমি চিন্তা করতে পারবে না খালা, এত লক্ষ্মী একটা মেয়ে খালা, অনেক স্বাস্থ্য সচেতন, খাওয়া দাওয়ার ব্যাপারে তো আমাদের সবার পিছে লাগে থেকে সারাদিন। খালা তুমি নিজের চোখে না দেখলে বুঝবে না যে কত লক্ষ্মী একটা, কত শান্ত একটা মেয়ে খালা। খালা আমি নিজে তো পছন্দ করেছি ওকে। তুমি কিন্তু আসবে একদিন, আমি দরকার হলে তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিব, তুমি কিন্তু আসবে খালা। হ্যাঁ কথা দিচ্ছ তো? ওকে খালা, থ্যাংক ইউ। জি সালাম আলাইকুম। কি ব্যাপার, তুমি অসময়ে ছাদের মধ্যে আবার হাসতেছো খিলখিল করে? মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ এই উত্তর দিচ্ছ না কেন? তারপরে হাসতেছো কেন? কি হয়েছে বলো? সুখে আসতেছি, সুখে। দেখো আমাদের মারুফ একটা সাত কপালি ছেলে, তার ভাগ্যে এত একটা চমৎকার সুন্দর একটা বউ জুটছে। দেখো কি স্বাস্থ্য সচেতন। এই খাবার টেবিলে বেশি ভাত খাওয়া যাবে না, ভাইয়া আপনার ডায়াবেটিস হয়ে যাবে, ভাইয়া আপনার এটা মাংস খাওয়া যাবে না, রান খাওয়া যাবে না, আপনার কোলেস্টেরল বেড়ে যাবে। আহ কত লক্ষ্মী একটা মেয়ে বলো। নতুন নতুন সব কিছুই ভালো লাগে, তখন অনেক আবেগ থাকে, আর নতুন নতুন একজন আরেকজনের ঘামের গন্ধটাও ভালো লাগে। আর যখন পুরান হয়ে যায় না, ওই ঘামের গন্ধ হয়ে যায় ময়লার টাঙ্কি, বুঝছো? কি জন্য বলতেছিলা? তোমার ভাই তো সাত কপালি, আর তুমি সাত কপালি কিভাবে চিন্তা করো? মানুষের তো 4 আঙ্গুল কপাল থাকে, তোমার কয় আঙ্গুল দেখি? তোমার তো 2 আঙ্গুলও না, তার মধ্যে চুল দিয়ে ঢাকা, মানে 1 আঙ্গুল। তুমি আবার কি আশা করো? এই তুমি সবসময় নেগেটিভ কথা বলে করো, একটু পজিটিভ কথা বলতে পারো তো। এই যে ধরো মনে করো আমি একদিন ভুল করে বা ইচ্ছে করে আমি একটা ময়লা শার্ট পরে বের হয়েছি, তুমি হুট করে আসলে আমার সামনে এসে দাঁড়ালে, এই তুমি ময়লা শার্ট পরে কোথায় যাচ্ছ? তুমি তখন আলমারি থেকে নতুন শার্ট বের করে নিয়ে আসলে আমাকে পরায় দেবা, আমার কত ভালো লাগবে। তুমিও যদি এরকম একটু কেয়ারিং হতে। হব, সব কিছুই হতে পারি, সব কিছু আমি হব, বুঝছো? আগে কয়েকটা দিন যাক, তারপর দেখো ওদের রিলেশনটা কি হয়। যদি দেখো যে সব ঠিকঠাক আছে, তাহলে তোমার সব আশা আমি পূরণ করবো। মনে করো তুমি যেটা যেটা বলবো আমি সেটাই করবো। এই তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব, তোমাকে নিয়ে আমি খেতে যাব, তোমাকে নিয়ে আমি শপিংয়ে যাব, তারপর তোমাকে আমি নতুন নতুন ড্রেস পরাবো, তোমাকে আমি খাইয়ে দিব, তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিব, প্রয়োজন হলে তোমাকে আমি গোসলও করাইয়ে দিব, বুঝছো? তুমি আবার নেগেটিভ কথা বলছো, একটু পজিটিভ কথা বলতে পারো। পোষায় দৌড়ায়
এরকম যাতে দৌড়াই, থামে না যেন। হ্যাঁ এই তুমি তো দেখলে না আমার কপাল, এই দেখো চুল তুলে দেখো, আমার কপাল কিন্তু সত্যি সত্যি 4 আঙ্গুলের কপাল। আরে এত মাথা গরম হলে হবে? মারুফের ভাগ্য। তুমি এত জীবাণু নিয়ে ঘরে ঢুকছো? তুমি জানো এই জীবাণু তোমার কত ক্ষতি করতে পারে? কিসের জীবাণু? কিসের জীবাণু মানে? এই তুমি যে সারাদিন এই জুতা মোজা পরে বাইরে ছিলা, তুমি জানো এই মোজার মধ্যে কত জীবাণু আছে? হ্যাঁ, এগুলো সব অদৃশ্য জীবাণু। আর এই জীবাণু যদি একবার তোমার শরীরের মধ্যে প্রবেশ করে, তুমি জানো তোমার কত ক্ষতি হবে? বুঝো এইসব? কোনো আইডিয়া আছে তোমার? আসলে তুমি ঠিক কথাই বলছো, আমি এত জীবাণু নিয়ে ঘুরতেছি। আচ্ছা এখন আমার কি করা উচিত? এরপর থেকে যখন বাসায় আসবা এগুলো বাইরে রেখে তারপর ভিতরে আসবা, বুঝছো? এক কাজ করি, আমি আবার বাইরে যাই, বাইরে গিয়ে তোমার হাতে এগুলো দেই, তুমি নিয়ে সুন্দর করে রাখো। না থাক, এখন তো বাসায় ঢুকে গেছো, দাও আমার কাছে দাও, আমি একটা কর্নারে রেখে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম কিন্তু এরকম করবা না। ও ওকে ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমি এখন আবার বাইরে যাই, গিয়ে তোমাকে কলিং বেলে চাপ দেই, তুমি আসো, এসলে তোমার কাছে মোজাটা দেই, তুমি ফেলে দাও। আচ্ছা বুঝছি, তোমাকে দিয়ে কিছু হবে না। তুমি একটা কাজ করবা, এর পর দিন যখন তুমি অফিস থেকে বাসায় আসবা তখন তুমি আমাকে ডাক দেবা, আমি তখন এই দরজার বাইরে গিয়ে তোমার জুতা আর মোজা একটা কর্নারে রেখে দিয়ে আসবো। তুমি কিন্তু হাত দিবা না, বুঝছো? ঠিক আছে। মানে কি করব আমি? মানে ঘরে কি মোজাও খুলতে পারবো না? ভাবি, আরে তুমি তুমি এখানে কেন? ভাবি একটু দরকার ছিল। দরকার? এই কিচেনে তোমার কিসের দরকার? ভাবি কাপড় ধোয়ার গুঁড়া সাবান কোথায়? কাপড় ধোয়ার গুঁড়া সাবান দিয়ে তুমি কি করবে? মারুফের যত জামা কাপড় আছে সবকিছু আমি আমার নিজের হাতে ধোবো। আরে তুমি কি পাগল হয়েছো? সেটার জন্য তো বুয়া আছে, বুয়া এসে তো প্রতি সপ্তাহে একদিন করে ওয়াশ করেই দিয়ে যায়, তুমি কেন করবে? হ্যাঁ ভাবি, সেটা তো আসে, কিন্তু সেটা তো প্রতি সপ্তাহে আসে, আর আমি চাই না যে মারুফ এক জামা আরেক দিন পরুক, এটা তো শরীরের জন্য খুবই অস্বাস্থ্যকর। আর আমি চাই না মারুফের জন্য কিছু হয়ে যাক, ওর যদি কিছু হয়ে যায় ভাবি তাহলে আমার কি হবে তুমি বলো? এই ভালোবাসা বেশি দিন থাকবে না, বুঝছো? লাইফটা অনেক প্র্যাকটিক্যাল, আর প্র্যাকটিক্যাল হওয়ার চিন্তা করো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভাবি আমার আম্মু বলছে যে একজন হাজবেন্ডের যত কাজ আছে যাবতীয় কাজ একজন স্ত্রীর করা উচিত। এই জন্য আমি ডিসাইড করছি যে মারুফের যত কাজ আছে যত কিছু আছে সব কিছু আমি করবো। শোনো, তোমার আম্মু যেটা শিখিয়েছে এতদিন সেটা ভুল শিখিয়েছে, এখন থেকে তুমি নতুন কিছু শিখবে, বুঝছো? আর লাইফটা তো ইজি না, তুমি যেভাবে চিন্তা করছো এভাবে আসলে লাইফ চলে না। আর শোনো, পুরুষ মানুষকে না এত মাথায় তুলতে নেই, তারা কিন্তু পেয়ে বসবে। পেয়ে বসলে বসুক, কিন্তু মারুফের যা কাজ আছে সবকিছু আমি আমার নিজ হাতে করব। ঠিক আছে করো। সাবানটা কোথায় এটা তো বলো। সাবানটা ওই যে ওয়াশরুমে রাখা, দেখো। ওয়াশরুম? হ্যাঁ। আচ্ছা আমরা ঘুরতে আসছি না, ছাতাটা দেখো সবাই তাকায় আছে। আচ্ছা একটা কাজ করি, ছাতাটা নামায় ফেলে ফুটটা তুলে ফেলি। কি বলতেছো তুমি এসব? হুট উঠাই দিলে তারপর তুমি মাথায় ব্যথা পাবে না? আর আজকালকার রিক্সাগুলো না এত ছোট ছোট বানায়, এই হুডটা উঠাই দিলে তারপর তুমি যদি মাথায় ব্যথা পাও তারপর তখন তোমার কি হবে? এই মামা, আপনাদের রিক্সার হুড এত ছোট থাকে কেন? হ্যাঁ বাবু বাবু শোনো, আমি তোমাকে কি বলি, আমি তো তোমার বউ, আমি তোমার মাথার উপর ছাতা ধরে রাখলে কে কি মনে করবে না করবে এটাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না, আমি তোমার মাথার উপর ছাতা ধরে রাখবো না, এটা কোনো সমস্যা না।
তুমি আর আমি পাশাপাশি বসছি, আমি তোমাদের একটু রোমান্টিক ভাবে তাকাবো, একটু হাত ধরবো, এই ছাতাটা কি মনে হয় যেন আরেকটা বেটা মাঝখানে এসে বসে রয়েছে। আচ্ছা এই যে আমি ছাতাটা একটু সরিয়ে দিচ্ছি, তুমি আমাকে কি বলতে চাও বলো, আমার তো কান খোলা আছে, তুমি একটু যা বলবো আমি তাই শুনবো। কি বলতে চাইছিলাম আসলে, আচ্ছা থাক পরে বলবো না। বলতে বলছি না, বলো বলো, আমার বাবু বলতে চাইছে, আমি এখনই শুনতে চাই, বলো তুমি কি বলতে চাও। আচ্ছা ওয়েদারটা তো অনেক গরম, চলো আমরা আইসক্রিম খাই। আইসক্রিম? হ্যাঁ। তুমি আইসক্রিম খাবা? তোমার না ঠান্ডার সমস্যা আছে? তোমার না ঠান্ডা লাগলে তোমার বুকে ব্যথা করে? হ্যাঁ আমার না এখনই বুকে ব্যথা করতেছে। মামা তাড়াতাড়ি যাও। বুকে ব্যথা করতেছে? কোথায়? এখানে? এখানে। এই বাবা তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, বাসে যান। বেশি ব্যথা করতেছে? না না ঠিক আছে। বেশি খারাপ লাগতেছে বাবু? না না। মারুফ উঠো, মারুফ উঠো। চোর চোর। আরে রিল্যাক্স, চোর হবে কেন? আমি ডাকছি তোমাকে, আমি। কি ভয় পেয়েছো? 3টা বাজে, কিসে? তুমি এরকম ভাবে শুইছো কেন? কিভাবে? এরকম উপর হয়ে, তুমি জানো এরকম ভাবে শুইলে কি হয়? জানি না। এরকম ভাবে শুইলে কিডনির সমস্যা হয়, আর কিডনি সমস্যা হলে জানো তুমি মানুষ যে বেশি দিন বাঁচে না। আর তুমি জানো বর্তমানে কিডনি সমস্যায় কত মানুষ মারা যাচ্ছে। আর তুমি যদি মারা যাও আমার কি হবে তুমি একবার ভেবে দেখছো? আমার সারা জীবন বিধবা হয়ে থাকতে হবে, আমি তোমাকে ছাড়া একা একা কিভাবে থাকবো? এটা কি সম্ভব? এটা কি পসিবল? আমি একা একা থাকতে পারবো তোমাকে ছাড়া? তুমি এটা কি বলতেছো? আমি ঘুমের পরে কেমনে ঘুমাই, আমি এটা কেমনে করবো? এটা শোনো, আচ্ছা ঘুমের পরে কাল কথা বল। আমি বলি শোনো, ঘুমের ঘোরে এটা মনে থাকে না, আমিও জানি যে কিভাবে ঘুমায় মানুষ, এটা মানুষের কন্ট্রোলে থাকে না, বাট এটা তোমাকে কন্ট্রোলে আনতে হবে, কারণ তুমি যদি এরকম উপর হয়ে শো তোমার কিডনিতে সমস্যা দেখা দিবে। আচ্ছা বাবা, এটা তো তুমি কালকে সকালে আমাকে বলতে পারতা। এই 3টার সময় আমি তো লাভ ধরছি, চোর টোর কিনা। বাবা শোনো, কিছু হইলে একদিনেও হতে পারে, বুঝছো? তুমি এখন শো, ঘুমো, আর ডান কাত হয়ে শোবা, বুঝছো? তুমি এইভাবে শুছো কেন? আমি তোমাকে মাত্র বললাম তুমি ডান কাত হয়ে শোবা, ডান কাত হয়ে শো। তুমি যে চিল্লাল মারছো, আমি তো ভাবছিলাম কি জানো, আমি যেমন হাত পা চুইটা শোই, ভাবছি তোমার লাথি মারছিলাম নাকি। লাথি মারা কেন আসছে? এভাবেই ঘুমাবা, ওকে? ঠিক আছে। কোন জ্বালা এসে পড়লো আমার কপালে, নিজের মতন করে একটু ঘুমাইতে পারো। তুমি উঠে বসছো কেন? না একটু জল খাবো। শো, খল শুকাই গেছে। ডান কাত হয়ে শুতে বলছি। হাত কেটে গেছে মানে? এই তোমার পেয়ারা খেতে ইচ্ছা করছে, তুমি আমাকে বলবে না বাবু? হ্যাঁ আমি বাসা আসলে কিসের জন্য বলো? তোমার যখন যা খাইতে ইচ্ছা করবে, যখন যা লাগবে তুমি আমাকে বলবে না?
আরে একটু হাত কাটছে, এখানে একটা ওয়ান টাইম দিলে ঠিক হয়ে যাবে। এখন কিসের ওয়ান টাইম দিলে ঠিক হয়ে যাবে? এখন কি করব? অ্যাম্বুলেন্স ফোন দিতে হবে, তোমার হসপিটাল যেতে হবে। অ্যাম্বুলেন্সের নাম্বার তো আমার কাছে নেই, কিছু লাগবে না। ভাইয়ার কাছে মনে আছে না? ভাইয়া 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 এদিকে আসেন। ভাবি ভাবি মারুফের হাত কেটে গেছে, তাড়াতাড়ি এদিকে আসেন। কিছু লাগবে? কিছু লাগবে না, তুমি কি বলতেছো? ভাইয়া দেখো না যে মারুফের হাত কেটে গেছে, তুমি একটা অ্যাম্বুলেন্স কল দাও না। আমার কাছে অ্যাম্বুলেন্সের নাম্বার নাই, তোমার কাছে আছে? আচ্ছা সামান্য রে, ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। তুমি কি বলতেছো? এটা সামান্য, এটা অনেকটুকু। এখন আমি কি করব? আমার তোমার আরে কিছু হবে না তো শিলা। আচ্ছা হ্যালো হ্যালো আম্মু, আম্মু মারুফের অনেকটুকু হাত কেটে গেছে। হ্যাঁ অনেক ব্লিডিং হচ্ছে। আমি ওকে নিয়ে এখনই হাসপাতালে আসতেছি, অ্যাপোলো হাসপাতাল। আম্মু হ্যাঁ 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 আমরা এখনই বেরোচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। আমাদের মনে হয় এখানে গিয়ে 2-3 দিন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ অনেক খারাপ লাগছে। না না শিলা শোনো, তেমন কিছু হয়নি, এত টেনশনে কিছু নাই। ভাবি বুঝতেছো না তুমি? দেখো কি পরিমাণ কেটে গেছে, অনেক ব্লিডিং হচ্ছে, তোমার অনেক কষ্ট হচ্ছে না? অনেক রক্ত বের হচ্ছে না? আচ্ছা আচ্ছা তুমি টেনশন করো না, একটু শান্ত হও। আপনি এখনো অ্যাম্বুলেন্স কল দেন নাই? একটা কলই তো দিতে বলছে, এখনো কল দিতে পারেন নাই? আচ্ছা অনেক খারাপ লাগতেছে না? কিছু হয় না আমার। শুনতে ভুগে যাবে, তোমার তো প্রেসার লো হয়ে যাবে, স্ট্রোক হবে, তোমার কি হবে? আমি তো তোমাকে ছাড়া রাখতে পারবো না মানুষ। ভাবি তুমি একটা কাজ করো না, আমাদের মনে হয় হসপিটালে গিয়ে 2-3 দিন স্টে করতে হতে পারে। তুমি মারুফের জন্য 2-3 দিনের জামা কাপড় নিয়ে আসো, আমরা যেন হসপিটালে গিয়ে থাকতে পারি। এসবের দরকার নেই শিলা, তুমি কথা শোনো। আমি কি কথা শুনবো? মারুফের হাত কেটে গেছে। একটু শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি শান্ত হতে পারতেছি না। মারুফ চলো হাসপাতালে। আরে কিছু হয় নাই তো? তুমি বুঝতেছো না? হাসপাতাল চলো। কিছু হয় নাই। বাবু তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, তোমার হাত কেটে গেছে, আমার খারাপ লাগতেছে ভীষণ। বাবু চলো প্লিজ। এখন ভাবি তোমরা, আমরা যাচ্ছি, তুমি তাড়াতাড়ি নামো। চলো। তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ বিয়ের পর থেকে তুমি আমার ভালোবাসা নামে শব্দটাকে নষ্ট করে ফেলছো। তুমি যেটা করছো এটা ভালোবাসা না, এটা ভালোবাসার নামে তুমি আমার লাইফটাকে নরকে পরিণত করছো তুমি। আর তুমি যেটা করো এটা ভালোবাসা? হ্যাঁ এটা ভালোবাসা। শোনো তুমি কি করছো ভাইয়া? তুমি আমার জীবনটাকে ধ্বংস করে দিছো। তুমি বলতা না ও অনেক ভালো মেয়ে, ও অনেক সুখে রাখে আমারে। বিয়ের প্রথম থেকে প্রত্যেকটা দিন আমার জীবনটাকে অনুভব করে যাচ্ছে। মারুফ ভাবি একদম চুপ, কথা বলবো না। তুমি বলতে না ও অনেক ভালো? তুমি তো ভাবি নিজে সাক্ষী, যখন তুমি ডাইনিং এ খাবার দিতা আমার প্লেট থেকে ও ভাত কেড়ে নিত। আমার নাকি ডায়াবেটিস হবে, আমার নাকি কোলেস্টেরল বেড়ে যাবে। আমি যখন রিকশাতে ওর সাথে ঘুরি ও আমার মাথার উপর ছাতা ধরে, মানুষ সেটা দেখে আমাকে কমেডিয়ান মনে করে। ভাইয়া এটা লাইফ না। ও আমাকে ভালোবাসা ঠিক আছে, তো এইরকম ভালোবাসা আমি চাই না যে ভালোবাসা আমার জীবনের সুখ কেড়ে নেবে। ভাবি ব্যাগটা গুছানো করে বলবা এই মুহূর্তে বাসা থেকে যেন বের হয়ে যায়। আমি তোমার চেহারা এই বাসা দেখতে চাই না। একদম কথা বলবো না, আমি সব সহ্য করছি, জাস্ট কথা বলবো না। তুমি এত এক্সাইটেড কেন হচ্ছ? আশ্চর্য। মারুফ আরে তুমি শাসন করতে পারলা না? আমি তো চেষ্টা করছি, আমাকে সুযোগ দিতে হবে। কি চেষ্টা করছো তুমি? তুমি শাসন করলে এরকম একটা সিচুয়েশন হয়? তুমি দেখো শিলা, কি সমস্যা তোমার? কি করতেছো? কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা মারুফ নামের আগের মাথায় কয়েকটা কথা বলে ফেলছে, এ বলে তুমি বাসা থেকে বের হয়ে যাবা? যাও ভিতরে যাও। ভাবি মানুষ রাগ করে সত্যি কথা বলে, আমি ওকে অনেক বেশি ভালোবেসেছি, এটাকে আমার অনেক। শিলা, শিলা তোমরা এখনো অনেক ছোট আছো, একটু বুঝতে চেষ্টা করো। শিলা দেখ, মন খারাপ করিস না। এরকম সংসারে এরকম ছোটখাটো সমস্যা হয়, যা হওয়ার হয়ে গেছে। এটা
সবসময় মন খারাপ করে থাকলে হয় না। ঠিক আছে। আর তুমি এই বাসায় আসছো কেন? এটা কি তোমার বাসা? না, এটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি। শ্বশুর বাড়ি মানে নিজের বাড়ি? ও আচ্ছা, আমিও না শ্বশুর বাড়িকে আমার নিজের বাড়ি ভেবে নিয়েছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো, তুমি আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলে। তো এখন আমার কি করা উচিত? আমার কি তোমাকে বাসা থেকে বের করে দেওয়া উচিত? ঠিক আছে, আমি চলে যাই। বসেন। কি বলতে আসছেন বলেন, আমার হাতে বেশি টাইম নেই। আসলে সব কিছুর জন্য আমি সরি। সরি কেন? সরি এই জন্যই, আমি তোমার ভালোবাসাটা না বুঝতে পারিনি। কিভাবে বুঝবো বলো? বাবা মার ভালোবাসা কি জিনিস সেটা তো পাই নাই। আমি যখন অনেক ছোট তখনই আমার মা বাবা মারা গেছে। বড় ভাইয়ের সঙ্গে একসাথে পিটাপিটি বড় হয়েছি। এই জন্য ভালোবাসা, মমতা, মানুষ যে কাছের মানুষদেরকে আগলায় রাখে, এটা না আমি কখনো পাই নাই। আর যখন ভাবিরে ভাইয়া বিয়ে করছে তখন দেখলাম যে ভাবি সবসময় ভাইয়াকে ডোমিনেট করে, মানে অন্যরকম একটা জিনিস। তাদের মধ্যে কেয়ারিংটা একটু কম ছিল। এই যে তুমি আমাকে সবসময় কেয়ার করো, সবসময় আমার প্রতি যত্ন নাও, আমি কি খাবো না খাবো, কি করলে আমার ভালো হবে, আমার কাছে মনে হয়েছে কি এগুলো মনে হয় অতিরিক্ত কোনো কিছু। তুমি আর আমি যখন রিক্সাতে চলতাম, তুমি তোমার মাথায় ছাতাটা ধরো নাই, তুমি আমার মাথার উপরে ছাতাটা ধরছো। আমি ভাবছি যে ও আমার মাথার উপরে কেন ছাতা ধরবে, কিন্তু আমার মাথায় যেন বৃষ্টি না পড়ে এই জন্য তুমি ছাতা ধরছো, এটা না আমি বুঝি নাই। তোমার ভালোবাসাটাকে আসলে আমি সত্যি পাওয়ার যোগ্য না। আমি সব কিছু মিলেই আমি সরি। বাসর রাতে আমি তোমাকে বলছিলাম আমার কোনো পাস্ট নাই, আমি আপনাকে একজন বয়ফ্রেন্ড হিসেবে চাই, আর আমিও চেয়েছিলাম যে আপনি যেন আমাকে গার্লফ্রেন্ড হিসেবে ট্রিট করেন, বাট আপনি সেটা পারেননি। আর এটাই ছিল আপনার আর আমার মাঝখানের ব্যবধান। আমি যতই কেয়ার করতাম, আমি আপনাকে যতই ভালোবাসতে চাইতাম, এটা আপনার কাছে অসহ্য মনে হতো, বিরক্ত মনে হতো, কারণ আপনি তো আমাকে সবসময় বউ হিসেবে ট্রিট করে গেছেন। অবশ্য আমি আমাদের বাড়িতে আসার পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আপনার আসলে কোনো দোষ নেই, আমারই সব দোষ। আমি সব ক্ষেত্রে এক্সট্রা কেয়ার নিয়ে নিতাম। এটা একটা মানুষ সহ্য নাই করতে পারে, এটা তো অতিরিক্ত, এটা তো ঠিক না। না না, আসলে তোমার কোন দোষ নাই, সব দোষটা আমার। আচ্ছা তুমি বলো এখন আমি কি করতে পারি? আপনি বলেন এখন আমার কি করতে হবে? তোমার কিছু করতে হবে না, তোমার শুধু একটা কাজই করতে হবে। এই যে তুমি আমাকে আপনি আপনি করে কথা বলতেছো না, এক একটা আপনি আপনি ধনুকের তীরের মতন আমার বুকে লাগতেছে। তা এখন আমি কি করব? কিছুই করতে হবে না, তুমি আগের মতো আমাকে তুমি করে বলো, বাবু বাবু বলে ডাকতে না, ওইভাবে ডাকো। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, মাঝে মধ্যে আমি একটু পাগলামি করলে এটা সহ্য করতে পারবো না? তুমি যত খুশি পাগলামি করো, আমি সব সহ্য করব। সত্যি? সত্যি। প্রমিস? প্রমিস। ওকে, একটা কথা বলি। বলো। কি? আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? এরকম আর পাগলামি করবো না, ঠিক আছে? করবো, কিন্তু তুমি সহ্য করবা। নাম তো সহ্য করবো, এখন তো বলছি যে সহ্য